এখনও সেভাবে কিছু বলতে পারছি না, বাট ডোন্ট বি প্যানিক। ছুরি হৃৎপিণ্ডে লাগেনি, বা দিকটা ছুঁয়ে গেছে। আই মিন ফুসফুসে আঘাত লাগলেও চেস্ট টিউব ঠিকঠাক কাজ করছে। সার্জারি সম্পূর্ণ হলে আপডেট আপনাদের জানানো হবে। এখন প্রার্থনাই করুন, আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চটা দিচ্ছি। ডাক্তার তাড়াহুড়া ভঙ্গিতে বলে, রক্ত ব্যাগ জমা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তৎক্ষণাৎ প্রতি উত্তর করলো ফারজাদের বাবা। পেছন থেকে নার্স রক্তের ব্যাগ হাতে নিয়ে এগিয়ে আসছে দেখতেই ডাক্তার ফের ভেতরে চলে গেল। সকলে কিছুটা স্বস্তি পেলেও দুশ্চিন্তা কমল না। একে তো অস্ত্রোপচার সম্পূর্ণ হয়নি এখনো, সাথে ফুসফুসে আঘাতটাও হালকাভাবে নেওয়ার মতো না। প্রতিটি শ্বাস টানতে গেলে বুকের ভেতরে তীক্ষ্ণ চাপ লাগবে। শরীরের প্রতিটি অঙ্গই যে গুরুত্বপূর্ণ। আরমান প্রায় নিজের কণ্ঠে হারিয়ে ফেলেছে। কি হয়ে গেল আতঙ্কে, দুশ্চিন্তায়। চোখের সামনে সর্বদা আত্মবিশ্বাসী বাহিক কিংবা অভ্যন্তরীণ উভয়ভাবেই শক্তপোক্ত ভাইটাকে দেখতে পাচ্ছে। কাল তো সব ঠিক ছিল, এমনকি আজ সকালেও। ভাই বোনদের সাথে শপিংয়ে কি সুন্দর মুহূর্ত তাদের। সকলের ছোট অতসিরই সবার আগে বিয়ের ফুল ফোটার আশ্চর্য অনুভূতি। কি সুন্দর যাচ্ছিল সবটা। মুহূর্তের ব্যবধানে পুরো চিত্র পাল্টে গেল, একবারেই পাল্টে গেল। তাও বড্ড বিভৎসভাবে। ফারিস্তের এই কালো দিনটা কবে ফুরবে? মহলে সবাই বসার ঘরে সোফায় বসেছিল, দুশ্চিন্তায় আতঙ্কে নিজেদের সামলানোর সাথে সাথে ফারজাদের দাদির বিলাপ থামাতে ব্যস্ত তারা। ফারজাদের বড় ফুপির দুই ছেলে সাদমান আর আদনান এসে জানালো এখনও তেমন কোনো ভালো খবর নেই, তবে ছুরি সরাসরি হৃৎপিণ্ডে লাগেনি। এই নিশ্চয়তা ওটিতে ঢোকানোর মিনিট কয়েক পরেই নার্স এসে দিয়েছিল। দুশ্চিন্তা কিছুটা কমলেও উৎকণ্ঠা কমল না কারো। ফারজাদের বড় ফুপি বলে, কিন্তু ওর বুকে ছুরি কিভাবে লাগলো সেটাই তো বুঝতে পারছি না। এ কথায় বাকিরাও সম্মতি জানালো। হ্যাঁ, আমি এটাই ভাবছিলাম, এমন একটা দুর্ঘটনা ঘটলো কি করে, মাথায় ঢুকছে না কিছুতেই। ফারজাদের ছোট ফুপি, ফারজাদ ভাই কি নিজে নিজে ছুরি খেলো? না হয় এই বাড়িতে কে কাকে ছুরি মারবে আবার? সবাই তো দাদির রুমে ছিলাম। আরোহীর চিন্তিত কথার বিপরীতে তার মা বলে, নিজে নিজে ছুরি খাবে কেন ফারজাদ? ও এমন কাজ কখনো করবে না আমার বিশ্বাস। তোমরা এখন ওসব বিশ্লেষণ ছাড়ো প্লিজ। দোয়া করো যেন সহি সালামত ফিরে আসে সবাই, ছেলেটার যেন বড় কোনো বিপদ না হয়। তার কথায় সেই আলোচনায় ভাটা পড়ল। গভীর দুশ্চিন্তায় থাকা অতসীর মেয়ের খেয়াল হতেই এবার চোখ তুলে বলে, আপনারা সবাই এখানেই বসুন তাহলে, আমি উপরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি উপরে যাও আস্মিতা। অতসীটা না আবার চিৎকার চেঁচামেচি শুনে উঠে গেল। দেখো, কাউকে না পেলে প্যানিক করবে চিন্তায়। মেজোজায়ের কথায় সম্মতি জানিয়ে উঠে গেল অতসীর মা। মেয়ের কক্ষে গিয়ে তাকে অপ্রীতিকরগ্রস্তভাবে শুয়ে থাকতে দেখে কিছুটা ঘাবড়ে গেলেন। গায়ে চাদর মুড়িয়ে কেমন অগোছালোভাবে শুয়ে আছে, মাথাটা বালিশের দিকেও না, বিছানার মাঝামাঝিতে কেমন এলোমেলো হয়ে চাদরে মুড়িয়ে আছে নিজেকে। মুখটা ছাড়া কিছু দেখা যাচ্ছে না। ছুটে এসে পাশে বসেন। গায়ে হাত দিয়ে জ্বর আসেনি দেখে কিছুটা শান্ত হন। অতসীমা, ওঠ, এভাবে ঘুমাচ্ছিস কেন? ঠিক করে শুইয়ে দিয়েই তো গেলাম, এত নড়াচড়া করিস কেন? আশ্চর্য। গালে হাত দিয়ে মেয়ের কপালে লেপ্টে থাকা চুল সরিয়ে দিলেন। এই অতসী, উঠ তো মা, বালিশে মাথা রেখে ঘুমা, নইলে মাথা ব্যথা করবে সকালে। অতসী কোনো সাড়া দেয়নি। শব্দ করে হালকা পাতলা গরনের মেয়ের মাথাটা ধরে নিজেই ঠিক করে দিলেন। পরপর মাথায় চুমু খেয়ে উঠে আসতেই ফ্লোরে রক্তের ফোঁটা চোখে পড়ল। প্রথমে ভ্রুকুচকে দেখতে কাছে গেলেও মুহূর্ত পর কিছু বুঝে থমকে গেলেন। জমে রইলেন অজানা আশঙ্কায়। নিজেকে ধাতস্থ করে হতদ্বন্দ্বের মতো ফের মেয়ের কাছে ছুটে গেলেন। অতসী, অতসী ওঠ, দেখি কথা বল মা। অতসী মা, ওঠ, কথা বল আমার সাথে।
ডাকতে ডাকতে বুঝে গেলেন মেয়ে তার ঘুমায়নি, আবার অচেতন হয়ে গেছে। অতসীর বিচলিত মা পাশ থেকে পানির গ্লাস নিয়ে মেয়ের মুখে পানি ছিটকা দিল। মেয়েকে ডাকতে থাকলো আশঙ্কায়। অতসী কিছু কিছু সময় পর চোখ খুলে তাকে ধাতস্থ করে তার মা সবার আগে জানতে চাইল, অতসী এখানে ফারজাদ এসেছিল? তোর সাথে দেখা করতে এসেছিল ফারজাদ? অতসী তখনও সবটা বুঝে উঠতে পারেনি। মায়ের কথায় ফের সবটা ভেবে মিইয়ে গেল। মাকে হাতড়ে মাথা তুলে তার বুকে লাফায়। মা, আমরা এখান থেকে চলে যাই প্লিজ। এখানে আমার কিছু ভালো লাগে না। আমার দম বন্ধ হয়ে আসতে চায় এখানে। বিশ্বাস করো, একটু ভালো লাগছে না আমার এখানে। চলে যাব আমরা। তুই আগে বল, তোর কাছে ফারজাদ এসেছিল কি না? অতসী উৎকণ্ঠায় থাকলেও মায়ের কাছে লুকানোর ভুল আর করল না। ঠোক গিলে বলে, হ্যাঁ এসেছিল, এখানে এসেছিল। তুমি কোথায় ছিলে তখন? আমায় একা ফেলে চলে গেছিলে কেন মা? তার মা বিচলিত কণ্ঠে সতর্কতা সাহিত্য জানতে চায়, কিছু হয়েছিল এখানে? তোদের মধ্যে কোনো কিছু নিয়ে ঝগড়া হাতাহাতি হয়েছে? অতসী সরলভাবে মাথা নাড়ায়। ঝগড়া করিনি তো, হাতাহাতিও করিনি। ওনাকে চলে যেতে বলেছিলাম আর তোমাকে ডাক দিয়েছিলাম। ভ্রু কুঁচকে যায় তার মায়ের। ফ্লোরে আরেকবার তাকিয়ে হঠাৎ কোনো এক চিন্তায় টেবিলে রাখা পানির গ্লাসের ফলের ঝুড়িতে চোখ দিলেন। ছুরিটা নেই। মাথা ঘুরছে ভদ্র মহিলার। কিছু বুঝতে পারছেন না, তবে এখানেই কিছু একটা ঘটেছে। সাংঘাতিক কিছু এখানেই ঘটেছে, তার মেয়ের সামনে, অথচ সে জানে না। এ বেশ বুঝলেন। ফারজাদ 3 দিন আইসিইউতে ছিল। আজ 5 দিন হলো ক্যাবিনে আছে, রিলিজ দেওয়া হয়নি। অতসীরা পর দিনই নিজেদের ফ্ল্যাটে ফিরে গিয়েছিল। ফারিস মহলে তার মায়ের সব কিছু বোধে আসার যতক্ষণ ছিল পুরোটা সময়ই অস্থিরতায় কেটেছে। তাই এটা ওটা কারণ দেখিয়ে শেষ পর্যন্ত নিজেদের গন্তব্যেই ফিরে গেছে তারা। এ কদিনে যারা ফারজাদকে দেখতে এসেছিল প্রত্যেকেরই মুখে ছিল একই প্রশ্ন, ছুরিটা কিভাবে ঢুকলো, কেন ঢুকলো? আর সে প্রতিবারই সংক্ষেপে ইট ওয়াজ অ্যাক্সিডেন্ট বলে বিষয়টা এড়িয়ে গেছে। এমনকি তার বন্ধুরাও, যারা অতসীকে ঘিরে ঘটা গোপন ঘটনার বিষয়টা আগেই জানত, তাদের কাছেও বিস্তারিত কিছু খোলাসা করেনি সে। অ্যাক্সিডেন্টলি বলতে ঠিক কিভাবে, এ নিয়েও নানান প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। হওয়াটাই স্বাভাবিক, বুকে ছুরি গেঁথে যাওয়া তো কোনো সাধারণ ঘটনা নয়। তবু ফারজাদ কাউকে বিস্তারিত কিছু জানায়নি, কারণ এই নিয়ে বেশি কথা হলে আবার কেউ কেউ অতসীকে প্রশ্নবিদ্ধ করতে পারে, যা একেবারেই চায় না সে। তার কারণে অতসীর জীবনে আর এক বিন্দু মুসিবত আসুক, তা ফারজাদ চায় না। এই কারণেই তখন কোনোভাবে সে অতসীর রুমের সামনে থেকে দূরে সরে যেতে চেয়েছিল, সব প্রশ্ন সব ঝঞ্ঝাটের হাত থেকে তাকে আড়াল করতে। এখন তার মাথায় ঘুরছে একটাই প্রশ্ন, অতসী কি তার ছুঁড়ে দেওয়া ছুরিতে ফারজাদ আঘাতপ্রাপ্ত হয়েছিল এ কথা জানে? এই প্রশ্ন হুঁশ আসার পর থেকেই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। অতসী যদি জেনে থাকে তাহলে সে হয়তো তার ছোড়া চাকুতে ফারজাদ আঘাত পেয়েছে বলে সবাই এ কথা জানলে তাকে দোষারোপ করবে। এই ভেবে আতঙ্ক বা মানসিক চাপে থাকতে পারে। একে তো তার জন্য আর কোনো মুসিবতে অতসী পড়ুক সেটা চায় না, তার উপর নাজুক মেয়েটার মধ্যে আরেকটা নাজুক প্রাণ আছে, তার সন্তান আছে। এই অবস্থায় তো আরও যত্নে সামলে রাখা উচিত অতসীকে। ফারজাদের অতসী আর তাদের অনাগত সন্তানের নানান চিন্তায় কিছুই ভালো লাগছে না। মনটা কেমন অস্থির হয়ে আছে। ক্যাবিনে শুয়ে আছে সে। জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া বিকেলের আলো এসে পড়েছে মুখের উপর, তাতেও তার ভ্রুক্ষেপ নেই। সে আধশ অবস্থায় চোখ দুটো বন্ধ করে এসব ভাবনায় গভীরভাবে মজেছে। গায়ে হালকা নীল রঙের হাসপাতালের পোশাক, সামনে বাঁ পাশে মোটা ব্যান্ডেজ। শ্বাস নিলে সামান্য ওঠানামা করে। বুকের অংশটা বাম পাশে চেস্ট টিউব ছিল, এখন খুলে ফেলা হয়েছে, তবে জায়গাটায় ছোট্ট গজ আর টেপ লেগে আছে। মুখে রক্ত শূন্যতার ফ্যাকাশে ছাপ, তবুও চোয়ালের রেখা আগের মতোই ধীর। কয়েকদিনের না কাটা দাড়িতে তাকে আরও গভীর লাগছে।
ডান হাতে স্যালাইনের ক্যানুলা, আঙুলগুলো ফ্যাকাশে হলেও শিরাগুলো স্পষ্ট দেখাচ্ছে। তবে গায়ের রং আগের মতো উজ্জ্বল নেই তার, রক্তক্ষরণের কারণে কিছুটা বিবর্ণ হয়ে আছে। দরজা খোলার আওয়াজ পেল ফারজাদ, তবে চোখ খুলে তাকায় না। বাড়ির কেউ এসেছে তা জানে। জাত মায়ের ডাক পেয়ে বন্ধ চোখে সাড়া দিল। বলো, স্যুপটা খেয়ে নে বাবা। রেখে যাও, খেয়ে নেব। উফ, এখনই খেতে হবে। ওষুধ আছে যে। এখন ভালো লাগছে না মা, ডিস্টার্ব করো না প্লিজ। নির্লিপ্ত কণ্ঠ তার। আমি খাইয়ে দিই ভালো না লাগলে। ফারজাদ এবার চোখ খুলে তাকালো। জননী তার কেমন জীর্ণ শীর্ণ হয়ে আছে, চেহারাটা ফ্যাকাশে, তার চোখের নিচে কালি। সেদিনের ঘটনাগুলোর পর থেকে দিনরাত চিন্তায় থাকার ফল। এর মধ্যে আবার তার উপর বয়ে যাওয়া প্রাণঘাতী দুর্ঘটনা। ভবিষ্যতে সব কিছু ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এ নিয়েও চিন্তা। সব মিলিয়ে বলতে গেলে শুধু ফারজাদ আর তার মা নয়, ফারিস মহলের প্রতিটি সদস্যই নিজেদের মতো চিন্তায় আছে। সুন্দর সমাধান না হলে আর সবটা বাইরে জানাজানি হলে ফারিসদের সম্মানেও খুব বড় একটা কালির দাগ লেগে যাবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছুদিন সবটা নিয়ে কথাবার্তা স্থগিত রাখলেও দুশ্চিন্তা কারো এক ফোঁটা কমেনি। এদিকে দাও। সাইড টেবিলের এলোমেলো সবটা গুছিয়ে রাখছিল তার মা। ছেলের চাওয়ায় সুপের বাটিটা এগিয়ে দিল। নে, খেয়ে নে। সময় মতো ওষুধ না খেলে তো তাড়াতাড়ি সুস্থ হবি না। ফারজাদ চামচ দিয়ে অল্প করে মুখে নিতে নিতে জবাব দেয়। পরপর বলে, আরমান কি চলে গেছে মা? থাকলে একটু এখানে পাঠিয়ে তো। হ্যাঁ আছে, যায়নি এখনো। ক্যান্টিনেই হয়তো। আমি পাঠিয়ে দিচ্ছি, তুই খেয়ে নে। ফারজাদের মা চলে গেল। পাশে আরেকটা ক্যাবিন বুক করে নেওয়া হয়েছে। সেখানে যাবতীয় দরকারি জিনিসপত্র রাখা, কিংবা তাদের বিশ্রামের প্রয়োজন হলে তাও নিচ্ছে। মিনিট 10 পর আরমান আসে ক্যাবিনে, নক করে ঢুকলো। চেয়ার টেনে বসে বলে, হ্যাঁ বলো ভাই, কোনো দরকার? কিছু লাগবে? ফারজাদ টিস্যু দিয়ে ধীরে সুস্থে হাত মুছে পানি খেলো। তার দিকে ফিরে চোখ তুলে তাকায়। কিছু পল চেয়ে জানতে চাইল, বাড়িতে কী অবস্থা আরমান? ভালোই তো, সবাই সুস্থ ঠিকঠাক। আরমান স্বাভাবিকভাবেই জবাব দিল। ফারজাদ ঠোঁট চেপে একটু সময় নিয়ে জানতে চায়, ওরা চাচিমণি অতসী ওরা কি বাড়িতে আছে? জ্ঞান ফেরার পর প্রথমবারের মতো দ্বিধাসংকোচ উপেক্ষা করে অতসীর কথা জানতে চাইল ফারজাদ। আরমান নজর স্থির রেখে সেকেন্ড কয়েক দেখল ভাইকে। প্রকাশ না করলেও চোখে চাপা আগ্রহ আর উদ্বিগ্ন। আরমান তা বুঝে নিল সহজে। সে বলে, ওরা সেদিনের পর বিকেলেই চলে গিয়েছিল। ও মানে অতসী, ইজ শি ফাইন? আরমানের কেন জানি হাসি পেল ফারজাদের ভেতরে থাকা চাপা উৎকণ্ঠা আর চিন্তা টের পেয়ে। এই মেয়েটার নাম শুনে নাক ছিটকাত এক সময়, আর আজ এই অসুস্থ শরীরেও মন অস্থির হয়ে আছে সেই মেয়েটার একটু খবর পেতে। আরমান জানে, জ্ঞান ফেরার পর থেকে অতসীর কথা ভেবে ভেবেই যত দুশ্চিন্তায় মগ্ন ছিল ফারজাদ। কিন্তু সে এই অবস্থায় ওসব কথা আর তুলতে চায়নি। তাই ভাইয়ের মনের খবর বুঝেও চুপচাপ ছিল। আরমান জবাব দিল, ওর কি হবে, ঠিকই তো আছে, টোটালি ফাইন। ওই দিনের পর আর কোনো প্রকার সিকনেস দেখা গেছে না তো? একেবারেই ঠিক আছে। মানে একদম সুস্থ সব কিছু? হ্যাঁ, সব সুস্থ। অনাগত সন্তানসহ সন্তানের মা দুজনেই সুস্থ আছে বুঝে কিছুটা নিশ্চিত হলো ফারজাদ। তার মুখে সেই স্বস্তি আরমান কোনা চোখে দেখল। ফারজাদের জন্য কেটে রাখা ফলগুলো সে একটা একটা করে মুখে নিচ্ছে। সে বলে, শুনেছি আমরা যখন সে রাতে তোমায় নিয়ে এখানে হসপিটালে আসি তখন অতসীর রুমে আবার অচেতন হয়ে পড়েছিল। তখনও দুর্বল লাগছিল হয়তো, তবে এরপর আর কোনো অসুস্থতা দেখা গিয়েছে এমন শুনিনি। আরমান এই নিয়ে সহজভাবে কথা বলেছে দেখে ফারজাদ আর একটু আগ্রহ পেল। ও জানে আমি আঘাতপ্রাপ্ত, মানে আমি এখানে, তা কি ভাবছে? অতসীর তার অসুস্থতা নিয়ে কি ভাবনা, নিজের উপর দোষ নিয়ে কোনো অনুশোচনায় ভুগছে কিনা, কিংবা বাড়ির কেউ জেনে যাবে এই নিয়ে ভয়ে আছে কিনা, তার কিছুই বুঝতে পারছে না।
আর আরমানকেও সবটা খোলাখুলিভাবে জিজ্ঞেস করতে পারছে না, কিন্তু সে জানতে চায় সবটা। তাই উল্টাপাল্টা কি বলছে নিজেও জানে না হয়তো। আরমান বলে, ও তো তুমি যে অসুস্থ, হসপিটালে আছো, এসবের কিছুই জানে না আই গেস। চাচু আর চাচিমণির সাথে চলে গেল সেদিন। বাড়িতে যতক্ষণ ছিল ততক্ষণ কেউ জানায়নি। এরপর ও বাড়িতে তোমাকে নিয়ে কথা হয়েছে কিনা আমি বলতে পারছি না। আর হলেও আমার মনে হয় না চাচিমণি মেয়েকে যে তুমি যে বুকে ছুরি খেয়ে হসপিটালের বেডে পড়ে আছো তা জানাবে বলে। ফারজাদের সব চিন্তা ভাবনার ইতি টানলো, তবে স্বস্তি পেলেও কোথাও একটু হতাশ লাগলো। সে চেয়েছিল তার এই বুকে ছুরি খেয়ে হাসপাতালে থাকা নিয়ে অতসীর কোনো প্রকার অনুভূতি বা সহানুভূতিও জেগেছিল কিনা জানতে। অতিরিক্ত চাওয়া, এটা তার সাজে না এমন চাও মনে পোষণ করা। কিন্তু তাও একটু জানতে ইচ্ছে করছিল যে সে মরে গেলে অতসীর কেমন লাগবে। তবে অতসী যখন এসবের কিছু জানেই না, সেখানে এসব চাওয়া পাওয়ার চিন্তা মাথায় আনা অবান্তর। সর্বক্ষণ অতসীর সাথে সাথে থাকা বুয়াকে ছুটি দেওয়া হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য। ফ্ল্যাটে সেই সময়ের পর থেকে অতসী আর তার বাবা মা ছাড়া কেউ নেই। কারণ এমন সময়েই বুয়ার উপস্থিতিতে পারিবারিক গোপন খবর বাইরে যাওয়ার আর লোকজন জানাজানি হওয়ার আশঙ্কা আছে, তাই ভীষণ সতর্ক রয়েছে তারা। অতসীদের সিমছাম আধুনিক ধাঁচের ফ্ল্যাট, দেয়াল জুড়ে হালকা রং, মিনিমাল সাজ সাজ পরিপাটি আসবাব, সব কিছুই গোছানো। অতিরঞ্জিত বা একেবারে ফ্যাকাশে কোনো কিছুই নেই। নিজেদের রুমে বসে অতসীর বাবা ফোনে কারো সাথে কথা বলছে। অতসীর মা এসে কিছু পোশাক গুছিয়ে স্বামীর পাশে বসলেন, ভ্রুকুচকে শুনছেন। ও পাশে কারো সাথে পাসপোর্টের বিষয়ে কথা বলছে অতসীর বাবা। কথা শেষ করে ফোন রাখতেই তিনি জানতে চাইলেন, কার পাসপোর্টে আবার কি হলো, কোনো সমস্যা? উফ, কোনো সমস্যা নেই। কল কেটেও ফোনে কিছু দেখতে দেখতে জবাব দিলেন শফিক সাহেব। অতসীর মা কপালে ভাঁজ ফেলে বলে, তাহলে পাসপোর্টের কথা বলছেন যে? আপনার পাসপোর্টে কিছু হয়েছে নাকি? না, এত চিন্তা করুন না অতসীর আম্মু, কোনো সমস্যা হয়নি, বরং সব ঠিক হবে। কি বলছেন সোজাসুজি বলুন তো, কি ঠিক হবে? শফিক সাহেব ফোন বন্ধ করে পাশে রেখে স্ত্রীর দিকে পূর্ণ নজর দিলেন। তোমার আর অতসীর পাসপোর্ট রিনিয়োগ করতে দিয়েছি। ও আচ্ছা। থেমে কপালে ভাঁজ রেখে বিছানার কুঁচকে যাওয়া চাদর ঠিক করতে করতে বলেন, তো কিছু ভাবছেন কি করবেন? কয়েকদিন তো কাটলো, এভাবে তো আর সময় চলে যাবে, কিন্তু সমাধান হবে না। ভেবেছি ওসব চিন্তা ছাড়ো, আমি আমি আছি সব ঠিক করার জন্য। তুমি শুধু অতসীকে দেখে রেখো। অতসীর মা কপালে ভাঁজ ফেলে তাকায় স্বামীর দিকে। ভেবে ফেলেছেন? কি ঠিক করলেন তাহলে? কি করবেন? শফিক সাহেব পাশ থেকে পানির গ্লাস নিয়ে পানি পান করেন, সাবধানে রেখে বলেন, আমরা ইউকেতে সেটেল হব। তুমি, আমি, আমার মেয়ে, আমরা এখানে আর থাকছি না অস্মিতা। আমার সব কাগজপত্র তো ঠিকঠাক আছে। তোমার আর অতসীর সব কিছু ঠিকঠাক করে সময় হলেই ইউকে চলে যাব, ওখানেই বাকি জীবন। অতসীর মা বিস্ফোরিত নেত্রে চেয়ে থাকে, কোনো কথা বলল না বিপরীতে। কিছু সময় চেয়ে ঢোক গিলে মুখ খুলে, কি বলছেন আপনি? বুঝতে পারছেন? আমরা অতসীকে নিয়ে অচেনা অজানা দেশে চলে যাব সারা জীবনের জন্য। আপনার পরিবার মানবে? ওরা মানুক না মানুক তাতে বিশেষ বদলাবে না আমার সিদ্ধান্ত। এখানে অতসীর জীবন কঠিন হয়ে যাবে ফারজাদকে ছাড়া, আর ফারজাদের কাছে আমি মেয়ে দিচ্ছি না। অতসী বাচ্চা নিয়ে এখানে থাকলে মুহূর্তে মুহূর্তে নরক যন্ত্রণা পাবে আশপাশের মানুষের কাছে। এখানে থাকা কোনোভাবেই সম্ভব না। আপনার মাথা খারাপ হয়ে গেছে। অচেনা অজানা দেশে নিয়ে গিয়ে উঠবেন, খোদা না করুক আপনার কিছু হয়ে গেলে আমি ওই ভিন দেশে আমার মেয়েকে নিয়ে কী করব? আপনার আর আমার কিছু হয়ে গেলে আমার অতসীর কী অবস্থা হবে? এসব কিছু মাথায় আছে আপনার? এমনি মন বলল আর সিদ্ধান্ত একটা নিয়ে নিলেন। আজাইরা চিন্তা করছো, সব ঠিক থাকবে। অতসীকে আমি সময় হলো যোগ্য কারো হাতে তুলে দেব। মেয়েকে যখন পাঠিয়েছে খোদা আমাদের কাছে, তখন ওর জন্য কাউকে বানিয়েছে। যেভাবে হোক খোদা ঠিক করা জুটির মিলন হবে। আমার অতসীর যোগ্য কাউকে পেলে আমি অবশ্যই ওকে দেব।
ওরও একটা আলাদা পরিবার হবে। আর যদি তেমন কিছু হওয়ার আগেই আমাদের কিছু হয়ে যায় এমন চিন্তা করে থাকো, তাহলেও বলছি শোনো, একবারেই সবার সাথে যোগাযোগ ছিন্ন করে যাবো এমন তো না। বড় ভাই মেজো ভাই ওরা আছে, অতসীকে নিজেদের কাছে নিশ্চয়ই ফিরিয়ে আনবে। আর তারপর যদি সেই ফারজাদের সাথেই তখন সবটা ঠিক করে দেয়, তাহলে করুক। অতসীর জীবন সাজিয়ে দেওয়ার আগে আমি মরলে না হয় তাই করুক, কিন্তু আমি বেঁচে থাকতে ফারজাদের কাছে অতসীকে দিব না। ভিন দেশে গিয়েই ভিনদেশি ছেলের কাছে মেয়ে দেবেন বললেই হলো। আমি কিছুতে এসব মানছি না। কেমন না কেমন মানুষ বিদেশিরা, বিয়ের নাম করে আমাদের মেয়েকে নিয়ে বেঁচে দিলে তখন কি করবেন? আমি অতসীকে কোনো বিদেশি ছেলে পেলের কাছে বিয়ে দিতে দেব না। সে যতই আপনার পছন্দের বা চেনা জানা হোক, এখানেই থাকবো সবাই। পারলে আপনার ভাতিজার সাথে সমাধান করুন সব। এছাড়া যাই করুন, সব দিকে নানান আশঙ্কা থাকবে। আপনার বাড়িতেই সেফ থাকবে বাচ্চা সহ আমার অতসী। যা হয়েছে এরপর অন্য কোথাও ওকে দিয়ে শান্তি পাবেন না। মিলিয়ে নিন আপনি, আর কোথাও শান্তি পাবে না অতসী। এত সহজ নাকি সবটা? তুমি কঠিন করে দেখছো, তাই কঠিন লাগছে। এমনভাবে বলছো যেন ওখানে কাউকে চিনি না আমি, আর আমরাই প্রথম বিদেশে যাচ্ছি সেটেল হতে। আশ্চর্য। থেমে বলেন, সিদ্ধান্ত নিয়েছি যখন, সব জেনে শুনে আর বুঝেই সিদ্ধান্ত নিয়েছি। এত চিন্তা করো না। কিন্তু আমি ওখানে যাব না, অতসীও যাবে না। বেশি কথাও না বলে ঘুমিয়ে পড়ো। অতসী সব ওষুধ খাইয়েছো? গা ঝেড়ে বসতে বসতে বললেন তিনি। অতসীর মা রেগে বলেন, আমি বুঝতে পারছি না আপনাদের এত জেদ আসে কোথার থেকে। আপনার ভাতিসা জেদি হলেও আপনিও কোনো দিকে কম না। আপনার মেয়েকে ওষুধ খাইয়ে এলাম হাজারটা কাহিনী করে, গায়ে তার বাচ্চা, এসবের হুঁশ তার থাকে না। খাবার দাবারের ঠিক নেই। এত ঝামেলা না হলে নিবিড়ের সাথে বিয়ে দিয়ে আমি সারা জীবন নিশ্চিন্তে থাকতে পারতাম। সেটা হলো না। এখন অন্তত যেখানে দেওয়ার সেখানে দিয়েই নিশ্চিন্তে থাকা যেত। এটাও জেদের জন্য আপনার সহ্য হচ্ছে না। আপনি বুঝতে পারছেন না অতসীর বাবা। অতসীকে ভালো যোগ্য কারো হাতে যদি তুলেও দেন, তাহলে ও সুন্দর জীবন পেলেও ওর বাচ্চাটা সুন্দর জীবন পাবে তার গ্যারান্টি নেই। তখন মা হিসেবে আমার অতসী ব্যর্থ হয়ে উঠবে, কিছু করার থাকবে না ওর। অথচ সবাই ওকে দোষ দেবে। আবার ওর বাচ্চাটা যদি নিয়েও নেয় আপনার পরিবার, তাহলে অতসীকে সকলের কাছে ব্যর্থ মাই হয়ে থেকে যাবে। না জানি সবার সাথে সাথে বড় হয়েও সন্তানও ওকে ভুলে না যায়। এত এত অনিশ্চয়তায় ফেলে দেবেন না দয়া করে মেয়েটাকে। ও এত কিছু নিতে পারবে না। অতসীর মা সেদিনের পর থেকেই নানানভাবে স্বামীকে মানানোর চেষ্টায় আছে, যেন দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত বদলে নেয়। কিন্তু আরও 2-4 দিন কেটে গেছে, এখনও অবধি তেমন কোনো লাভ হয়নি। এত এত ঘটনার পর আবার এতদিন ঘরবন্দি থাকায় মানসিকভাবে অবসাদ আর বিষণ্ণতা কাজ করতে পারে অতসীর মধ্যে। মন সুস্থ না থাকলে শরীরের শক্তিও কোথাও না কোথাও মান হয়ে পড়ে, যা শুধু তার জন্য না, অনাগত সন্তানের জন্য ক্ষতিকর। তাই ছুটির দিন হওয়ায় মেয়ে আর স্ত্রীকে নিয়ে বের হয়েছেন শফিক সাহেব। অতসীকে নিয়ে স্বামী স্ত্রীর এমন ছুটির দিনগুলোতে ঘুরতে বের হওয়ার অভ্যাস আগে থেকেই আছে। যেহেতু পরিবার থেকে দূরে থাকে, তার উপর মেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন। নানান ঝঞ্ঝাট আর তুচ্ছ-তাচ্ছিল্য থেকে অনেক সময় চাইলেও বাঁচাতে পারে না। তাই তাকে নিজেদের মতো যথাসম্ভব সুস্থ সুন্দর জীবন দেওয়ার চেষ্টায় থাকে তার বাবা মা। মেয়েকে খুব করে আগলে রাখে। একটা মাত্রই সন্তান, খাইয়ে দেওয়া, চুল আশ্রয় দেওয়া থেকে কী পোশাক পরবে এসবও মা ঠিক করে দেয়। অতসীর মা সেদিন যেমনটা বলেছিল, বাবার ছায়া আর মায়ের আঁচলই তার নিরাপদ স্থান, আসলেও তাই। এই দুটো মানুষ ছাড়া অতসী অচল, অস্তিত্বই নেই তার। মা, ঝাল আর একটু বাড়িয়ে দিতে বলো। মেয়ের কথায় নাক কুঁচকালেন অতসীর মা। কাঁধের ব্যাগ থেকে পানির বোতল বের করে মেয়ের মুখে সাবধানে ধরেন, খাইয়ে দিতে দিতে বলেন, আরে কিসের জন্য ঝাল? হু হা করে নাকের পানি চোখের পানি এক করে কাঁদতে বেশি ভালো লাগে, তাই না? অতসী পানিটুকু ঠিক মতো খেয়ে মায়ের আঁচল হাতড়ায়, ওটা টেনে গালের পাশটা মুছতে মুছতে বলে, ওভাবেই তো খেতে মজা লাগে। আর একটু ঝাল দিতে বলো না মা।
প্লিজ, শেষে ভেলপুরি খেয়ে নেব। আর ঝাল লাগবে না। ঝাল ফুচকা খেয়ে ভেলপুরি খেতে কী যে মজা। অতসীর মা আরেকটা ফুচকা নিয়ে মেয়ের মুখে পুরে দিলেন সযত্নে। কপালে ভাঁজ ফেলে বলেন, কোনো ভেলপুরি টেলপুরি হবে না, ফুচকা খেয়ে আইসক্রিম, তারপর আর একটু ঘুরে ফিরে সোজা বাসায়। অনেক ঘুরেছ আজ। না, ভেলপুরিও খাবো। আমি কিন্তু বাসায় থাকতেই বলেছিলাম ফুচকা ভেলপুরি দুটোই খাবো। বাবা কথা দিয়েছিল দুটোই খেতে হবে। এখন পোলট্রি নিলে আমি বাসায় ফিরবো না বলে দিচ্ছি। জেদি কণ্ঠ তার। অতসীর মা মৃদু ধমকে বলে, সামনের বার খাবে ভেলপুরি, একসাথে এত কিছু না, পেট খারাপ করবে অতসী। ফুচকা খেয়ে আইসক্রিম শুধু। বাবা, বাবা কোথায়? আমি দুটোই খাবো, নইলে কিন্তু ফিরবো না। তোর বাবা আইসক্রিম আনতে গেছে, জেদ করিস না, মার দিব কিন্তু আমি। অতসী তাও বাবাকে ডাকার জেদ করে। বাবা এলে কোনোভাবে খেয়ে নিতে পারবে সে। আর হলো তাই। অতসীর বাবা আইসক্রিম হাতে মেয়ে আর স্ত্রীর কাছে আসতেই অতসী বাবার কাছে ভেলপুরি খাওয়ার বায়না ধরে। বাসায় থাকতে কথা দিয়েছিল, এও মনে করিয়ে দেয়। শফিক সাহেব মানা করলেন না, ভেলপুরি খেতে দিলেন মেয়েকে, সাথে আইসক্রিমও খেলো অতসী। ফিরতে ফিরতে সময় মা মেয়েকে গাড়িতে রেখে বাসার দরকারি কিছু জিনিস নিতে গিয়েছিল অতসীর বাবা। অতসী আর তার মা তখন গাড়ির ভেতরে বসে নানান কথা বলছে। গাড়িটা রাস্তার ধারে এক গাছের নিচের ছায়ায় দাঁড় করানো। কেউ এসে গাড়ির গ্লাসে হাত রেখে খোলার জন্য ইশারা করে বাইরে থেকে। অতসীর মা গাড়ির গ্লাস নামাতেই বোনের মেয়ে নয়নিকার দেখা পেল। নয়নিকা যে, কোথা থেকে এলি? কথাটা বলে দরজা খুলে দিলেন। নয়নিকার সাথে তার 4-5 জন বান্ধবীও দেখা যাচ্ছে। সে জবাব দেয়, আমরা ঘুরতে বেরিয়েছিলাম খালামণি, ও পাশ থেকে তোমাদের গাড়ি দেখে এলাম। তোমরা এখানে? অতসীও তো আছে দেখি। কেমন আছিস অতসী? অতসী জবাব দিল। কথাবার্তা বলল দুজনে। তারপর মা বলে, আমরা একটু বের হয়েছিলাম, অতসীকে ঘুরিয়ে ফিরিয়ে মাত্র গাড়িতে বসালাম। তোর আঙ্কেল কিছু দরকারি জিনিসপত্র আনতে গেছে, এখন কি বাড়ি ফিরবি নাকি? তাহলে চলে আয়, একসাথে ফিরি না হয়। না না, আমাদের আরও ঘোরাফেরা বাকি। পরপর বলেছিলাম অতসীকে আমাদের সাথে দাও, না হয় বাজারের শেষ মাথার বড় মাঠে মেলা বসেছে, ওখানেই যাচ্ছি সবাই। ওকেও দাও, না হয় ঘুরে আসি। না নয়নিকা, তোরাই বরং ঘুরে আয়। আজ ওকে নিয়ে অনেক তো ঘুরলাম, অন্য একদিন আবার বের হব ওকে নিয়ে, তখন মেলাতেও ঘুরিয়ে আনবো। অতসীর মা মানা করে দিল, মেয়েকে একা কোথাও পাঠাতে চান না, নয়নিকা সামলে রাখবে জানে। তবুও মেলায় গিয়ে ওকে পাহারা দেওয়া ঝামেলার কাজ হবে তাদের জন্য। তার উপর নয়নিকা অতসীর সাথে ঘটে যাওয়া ঘটনার কিচ্ছু জানে না, তাই সে অন্তঃসত্ত্বা এ কথাও অজানা তার। কারণবশত তার ভাই আর অতসীর এঙ্গেজমেন্ট স্থগিত হয়েছে, এটুকুই জানে সে, ব্যাস। অতসীর অবাধে চলাফেরা ঠিক হবে না, তাই তিনি সুন্দরভাবে মানা করে দিলেন। নয়নিকা বলে, আরে মেলা অতদিন থাকবে নাকি? আঙ্কেল ছুটি পাবে সামনের সপ্তাহে, মেলা উঠে যাবে পরশুদিন। তুমি অতসীকে আমাদের সাথে দাও, দেখো ওরও যেতে ইচ্ছে করছে, আমি ওকে দেখে রাখবো। অত চিন্তা করো না, আর আমাদের ঝামেলা হবে এই চিন্তা বাদ দাও তো। অতসীকে নিয়ে আমার কোনো ঝামেলা হয় না, চিল। অতসীর মা মানা করতে চাইলেও ভাগ্নির জোরাজোরি আর মেয়ের চোখে মুখে চাপা আগ্রহ দেখে না করতে পারলেন না। এর মধ্যে অতসীর বাবাও চলে এলো, তাকেও একইভাবে বুঝিয়ে অতসীকে সাথে নিয়ে গেল নয়নিকা। ছুটির দিনগুলোতে তারা বান্ধবীরা মিলে প্রায় সময় এমন ঘুরতে বের হয়। আজও প্রতিবারের ন্যায় বের হয়েছে। তাদের সাথে ঘুরতে ঘুরতে অতসীকে ফের যেতে হলো আরেকটা ফুচকার দোকানে। সবাই জোরাজুরি করলেও এভাবে আর কিছু খেলো না সে। একা মা বাবার সাথে থাকলে যতটা স্বয়ংসম্পূর্ণ দেখায় তাকে, তেমন অন্য কারোর সাথে থাকলে হয় না। বাবা মায়ের কাছেই তার সব জেদ, বায়না আর আবদার। তার উপর অবচেতন মন, আজে বাজে খাবার বেশি খেলে তার সাথে সাথে আরও একজনের ক্ষতি হতে পারে, এই সংকেত দিচ্ছে। সেখান থেকে মেলার দিকে গেল তারা। ঘুরে ফিরে ঠিক করলো নাগরদোলনায় চড়বে, কিন্তু বিপত্তি অতসীকে নিয়ে। অতসী 2 খালাতো বোন নম্রতা, নয়নিকা আর খালাতো ভাই নিবিড়ের সাথে ঘুরতে বের হয়ে আগেও নাগরদোলনায় চড়েছে। আজও নয়নিকা তাদের সাথে নাগরদোলনায় চড়তে চাইল। ভয়ার্ত অতসীকে কোনো রকমে মানিয়ে
গন্ডোলাতে উঠে গেল সাবধানে তাকে ধরে ধরে। নয়নিকা 4 বান্ধবী একটাতে, আর অতসী সমেত সে আরেকটা বান্ধবীকে নিয়ে অন্য গন্ডোলাতে উঠেছে। কিছুক্ষণ কেটে গেলেও চালানো শুরু করছে না দেখে অতসী জানতে চাইল, এতক্ষণ লাগছে কেন আপু? নয়নিকা এদিক ওদিক তাকিয়ে বলে, আরও 2টা ছেলে উঠতে চাইছে হয়তো, কোথায় বসবে ঠিক করতে পারছে না। সে বলতে না বলতে দোলনাম পরিচালক লোকটা সেই 2 ছেলেকে নিয়ে তাদের গন্ডোলার দিকে এগিয়ে এলো। আপা, আপনারা 3জন তো একসাথে, তাই না? নয়নিকাদের দিকে ইশারা করে বলে, আপনারা 3জন একসাথে যখন এক সারিতে বসেন দয়া করে। 3জনের চিকন পাতলা আছেন, একসাথে বসলে সমস্যা হবে না। তারপর এনারা এখানে বসতে পারবেন। পাশের 2 ছেলের জন্য জায়গা করে নিচ্ছে। নয়নিকা তাদের চিকন পাতলা বলে ভ্রু উঁচিয়ে তাকায়, তবে কথা বাড়ালো না। বান্ধবীর দিকে ফিরে বলে, তুই এখানে চলে আয়, এদিকে বসি সবাই। নয়নিকার বান্ধবী চলে এলো। সেই 2জন ছেলে উঠে বসে। নয়নিকা আর তার বান্ধবী চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সুদর্শন দেখতে পুরুষ দুটোকে। যদিও মুখে মাস্ক থাকায় চেহারা দেখা যাচ্ছে না, তবে পোশাক আশাক আর গায়ের গরম, চুলের কাট এসব দেখেতেও ভদ্র আর ব্যক্তিত্ববান পুরুষ বলেই মনে হচ্ছে। নয়নিকা বিড়বিড় করে উপর নিচ চেয়ে বলে, ছাপড়ি ছাপড়ি তো ভাবনি, তাহলে মেয়েদের মতো নাগরদোলনায় কী কাজ? সাথে প্রেমিকা বা বউ থাকলে না হয় একটা কথা ছিল। আর চোখে চেয়ে চেয়ে এসব ভাবে সে। বান্ধবীর সাথে চোখে চোখে সুদর্শন দেখতে পুরুষ দুটোকে ইশারা করে দেখালো স্বভাববশত। অতসীর বাহু আগলে শক্ত করে ধরল নয়নিকা। অতসীকেও গন্ডোলার কোথায় কোথায় ধরতে হবে হাত দিয়ে ধরে ধরে সুন্দর করে বুঝিয়ে দিল। দোলনা ঘের ঘের শব্দ করে আস্তে আস্তে চলতে শুরু করছে। একজনের মৃদু স্বরের চিৎকার কানে আসতে লাগলো। সময়ের সাথে সাথে যখন জোরে চলতে শুরু করে আর প্রতিবার পাক খেয়ে ওপর থেকে নিচে নামে, তখন বাচ্চা আর মহিলাদের চিৎকারে কান ফেটে যাওয়ার উপক্রম হয়। চারপাশটায় মেলার আমেজ ছড়িয়ে যায়। অতসী বাকিদের মতো চিৎকার করছে না, তবে দৃষ্টিহীন চোখ দুটো বাতাসের তাড়নায় একবার খোলে আবার বন্ধ করে। বাকিদের মতো স্বচক্ষে অনুভব করতে পারে না। পারলেও উপর থেকে নিচে নামার জন্য সময় পেটের ভেতর যে শূন্যতার অনুভূতি পাচ্ছে, আর ঠিক এই সময় বাকিদের চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে আসছে, তাতেই সে সবটা বুঝতে পারছে। জড়সড় হয়ে বসে থাকে সে। মাঝে মাঝে বিড়বিড় করে কিছু উচ্চারণ করে আনমনে। নয়নিকা আর তার বান্ধবী অনবরত আওয়াজ করছে, চিল্লিয়ে চিল্লিয়ে ওপরওয়ালাকে জপছে বাকিদের মতো, অথচ মুখে হাসি আর চোখে ভয় আনন্দ। মাঝামাঝি সময়ে গতি খুব বেশি ছিল। ওপর থেকে নিচে নামতে সময় অতসী এবার আতঙ্কে অজান্তেই যেন কেঁদে দেবে। আবার কতক্ষণ লাগবে? থামিয়ে দিত বলো এবার। সঙ্গে সঙ্গে আরেক চক্কর শেষে ওপর থেকে নিচে নামলো দোলনা। অতসীর মনে হলো আকাশ থেকে তাকে ছুঁড়ে ধরণীতে পাঠিয়ে দিয়েছে কেউ। সবাই চিৎকার করে ওঠে। নয়নিকা অতসীর কথা শুনল না, নিজের খেয়ালে উপভোগ করছে সে, তবে অতসীকে ধরেই রেখেছে। অতসীর মাথা ঘুরছে এবার। গন্ডোলার কাঁপুনি, মানুষজনের কোলাহল, আর হঠাৎ হঠাৎ পেটের ভেতর শূন্য শূন্য লাগা, সব মিলিয়ে আর পারছে না সে। কম্পমান কণ্ঠে ফের কিছু বলতে চাওয়ার আগে নিজেরই পোশাক খামচে ধরা হাতে অন্য এক হাতের অস্তিত্ব পেল। সে হাতের ধীর স্পর্শ তাকে আশ্বস্ত করেছে কিছু হবে না। আতঙ্কিত অতসীর কানের চারপাশে কোলাহল যেন অনেক দূর থেকে আবছা আবছা শোনা যাচ্ছে। সে বুঝতে পারছে হাতটা তাকে সান্ত্বনা দিচ্ছে। অতসী এমন সময় কারো কাছে আশ্বস্ত ইঙ্গিত পেয়ে কম্পিত হাতে শক্ত করে ধরল নিজেও। এভাবে হয়তো আর দুপাক গেল মাত্র, পরপর ধীর হয়ে আসে। মানুষের চিৎকারও কমতে লাগলো। চারপাশটা শান্ত হলো। অতসীর মনে হলো সে পৃথিবীতে ফিরে এসেছে। নেমে গেল তারা, এক পাশে গিয়ে দাঁড়ায়। স্থির হয়ে দাঁড়িয়ে থাক সবাই, নইলে মাথা ঘুরবে। মাথা নাড়িয়ে সম্মতি জানায় তারা। অতসী, তুই ঠিক আছিস? নয়নিকার কথায় অতসী মাথা নাড়ালো। হাসছে সবাই নিজেদের অনুভূতি জানিয়ে জানিয়ে। আমার এখনো মাথা ঘুরছে। ভাই, তোরা ঠিকঠাক এনজয় করতে পেরেছিস? আমাদের কোঠায় 2টো ছেলে ছিল, ওদের সামনে চিৎকার করতেও লজ্জা লাগে, আবার পোশাক আশাক উড়ে যাচ্ছে, ভয় লাগে। সেম দোস্ত, আমি তো সামনে ফিরে তাকাইনি একবারের জন্য।
অতসীকে শক্ত করে ধরে অন্য পাশে চেয়েছিলাম। আর ছেলে দুটো নিজেদের মধ্যে দু একবার কথা বলেছে শুধু, পুরো সময় নীরব ছিল। ভয় লাগেনি বোধ হয়। আমার তো ওপর থেকে নিচে নামার সময় যান বেরিয়ে যায় আসতে চাইছিল। কসম। নানান কথাবার্তা বলে চলে তাদের। শরীরে কম্পন থেমেছে মনে হলে তারা গেল এক পাশে বিভিন্ন ছুরি, কানের দুল, ঝুমকা সহ মেয়েদের বাহারি অলংকারের দোকানগুলোর দিকে। সবাই এক একটা দেখছে, অতসী সবার মধ্যে আছে। নয়নিকার বান্ধবী মিম জানতে চাইল, নয়নিকা, ও তোর বড় খালার মেয়ে নাকি ছোট খালার? নয়নিকা হাতে নেওয়া ঝুমকা জোড়া দেখতে দেখতে জবাব দেয়, অতসীর কথা বলছিস? ও আমার মেজো খালার মেয়ে। আমার মা তো সবার বড়। হ্যাঁ হ্যাঁ, বড় বলতে ওইটাই বোঝাতে চাইছি। ও কি ওই যে ফারিসরা ওদের মেয়ে? তোর মেজো খালা না ফারিস বাড়ির বউ, নাকি ছোট খালা? হ্যাঁ, মেজো খালাই। অতসী হচ্ছে ফারিসদের সবচেয়ে ছোট মেয়ে। অতসী ফারিস। মিম মাথা নাড়ালো, একবার পেছন ফিরে অতসীর দিকে তাকায়। তাকে যেখানটায় দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে ওখানেই দাঁড়িয়ে আছে লক্ষ্মী মেয়ের মতো। নয়নিকার বান্ধবী ধীরে তার কাছে এলো। অতসী চুড়ি নেবে বলে সে নিজেই হাত ধরে চুড়িগুলো পরিয়ে দিল। অতসীর হাতে চুরির অস্তিত্ব অনুভব করে কিছু বলতে যাবে, তার আগে মিম বলে, হ্যাঁ জানি, বাড়িতে তোমার অনেক চুড়ি আছে, ওইগুলো থাক, নিজের মতো। তুমি আজ এগুলো পরো হাতে। অতসী হেসে সম্মতি জানালো। মিম তার দিকে চেয়ে থাকে কিছু পল। নয়নিকাদের দিকে পেছন ফিরে একবার তাকিয়ে সাবধানের সহিত বলে, অতসী, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি জবাব দেবে? অতসী কিঞ্চিত ঘাবড়ে যায় এ কথায়। আজই তো পরিচয়, এর মধ্যে কি এমন গোপন কথা জানতে চাইবে যে এভাবে বলছে? কিছুটা ঘাবড়ে গেলে অসম্মতি জানালো। হ্যাঁ বলুন আপু, আপনাকে অবশ্যই জানাবো, জানলে অবশ্যই বলবো। শুনেছি তোমার সাথে নাকি খারাপ কিছু হয়েছে। বলতে চাইছি তুমি নাকি প্রেগনেন্ট, এটা কি সত্যি? দৃষ্টিহীন অতসীর অন্ধকার জগৎটা ধাক্কা খেয়ে নড়ে উঠেছে মনে হলো। মুখটা ফ্যাকাশে হয়ে ওঠে। এসব কি শুনছে? বাইরের মানুষটা জানে এসব কথা। অতসীর মাথাটা ঘুরে উঠছে। কি হলো, চুপ যে? বলো না, এসব কি সত্যি? তোমার পরিবারের কি কোনো স্টেপ নেয়নি রে রেপিস্টের এগেস্টে? এভাবে এভাবে যেতে দিল সবটা? আর শুনলাম মিম সতর্ক কণ্ঠে জানতে চায়, শুনলাম রেপিস্ট নাকি তোমার চাচাতো ভাই। এসব কি সত্যি অতসী? তোমার চাচাতো ভাই এসব করেছে বলি কি এখনো তোমার বাড়ির সবাই সবটা চুপ রেখেছে? নাকি তুমি কিছু বলনি কাউকে? এভাবে সবটা যেতে দিলে কোথাও? তোমার সাথে তোমার চাচাতো ভাইয়ের আগে থেকে সম্পর্ক ছিল এমন নয় তো? মানে অবৈধ